আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ক্লাসটাই কিন্তু দারুণ একটা সুখবর থাকতেছে আপনাদের জন্য। সেই সুখবরটা হচ্ছে আহ, আজকে হচ্ছে আমরা ঢাকা বোর্ড 2019 সালের এমসিকিউ সলভ করব একদম ব্যাখ্যা সহ। আর সুখবরটা হচ্ছে যারা আজকে ক্লাসটা শেয়ার করবেন, বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর হচ্ছে বেশি বেশি কমেন্ট করবেন, সেটার উপর ভিত্তি করে আমরা আজকে একজনকে আমাদের রিভিশন কোর্সটা একদম ফ্রিতে দিয়ে দিব। আমাদের যে আইসিটি রিভিশন কোর্সটা যেটা চলমান আছে 1000 টাকা যেটার কোর্স ফি, সেই 1000 টাকা কোর্স ফি এর কোর্সটা একদম ফ্রিতে পেয়ে যাবা। আমরা একদম ফ্রিতে তোমাকে যুক্ত করে দিব, ঠিক আছে? আমি যদি একটু আমাদের রিভিশন কোর্সের অ্যানাউন্সটা একটু তোমাদেরকে দেখাই। যারা ভর্তি হয়ে গেছে অভিনন্দন, যারা এখনো ভর্তি হয়নি দ্রুত ভর্তি হয়ে যাবা, কারণ আমাদের রিভিশন কোর্সের ক্লাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? এই যে হচ্ছে আমাদের রিভিশন কোর্সের অ্যানাউন্স, যেটা হচ্ছে যে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন কোর্স আউটলাইনে কি কি থাকতেছে, ঠিক আছে? এই কোর্সের স্পেশাল যেটা বারবার বলি, সেটা হচ্ছে ভাই টেস্ট পেপার সলভ, ঠিক আছে? আমরা পুরো আইসিটি বইটা প্রথমে হচ্ছে রিভাইজ করব, তারপরে হচ্ছে আমরা টেস্ট পেপার থেকে সিকিউ এমসিকিউ বেশি বেশি করে প্র্যাকটিস করবো, যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট সে সময়ে, ঠিক আছে? আজকের ক্লাসটা যে বেশি বেশি শেয়ার করবা এবং হচ্ছে যে কমেন্ট করবা, সেই শেয়ার কমেন্টের উপর ভিত্তি করে একজনকে ফ্রিতে, একদম ফ্রিতে আমাদের রিভিশন কোর্সে ভর্তি করে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? একদম ফ্রিতে আমাদের রিভিশন কোর্সে ভর্তি করে দিয়ে দেওয়া হবে। দেখো, এটা সবাই পারার কথা, ঠিক আছে? এটা সবাই পারার কথা। ওয়াই ম্যাক্স এর স্ট্যান্ডার্ড কত, ওয়াই ম্যাক্স এর স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে ব্লুটুথ এর স্ট্যান্ডার্ড, এগুলো কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। ব্লুটুথ এর স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড। হ্যাঁ, ঢাকা বোর্ডে ওয়াই ম্যাক্স এর স্ট্যান্ডার্ড আসছে, এই মানে এই না যে আমাদের ব্লুটুথ আসতে পারবে না, ওয়াইফাই আসতে পারবে না। আমরা যখন একটা এমসিকিউ সলভ করব, এই টাইপের আরো যতগুলো এমসিকিউ আসে ওইগুলোও সলভ করে ফেলবো, ঠিক আছে? সিমিলার এমসিকিউ গুলোও কিন্তু আমরা সলভ করে ফেলবো। তোমরা একটু অনুগ্রহ করে জানাবা ওয়াই ম্যাক্স এর স্ট্যান্ডার্ড কত, ব্লুটুথ এর স্ট্যান্ডার্ড কত, এবং হচ্ছে ওয়াইফাই এর স্ট্যান্ডার্ডটা কত। একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবা সবাই একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবা ওয়াই ম্যাক্স এর স্ট্যান্ডার্ড কত, ব্লুটুথের কত, আর হচ্ছে ওয়াইফাই এর কত। একটু দ্রুত জানিয়ে দাও, একটু দ্রুত জানিয়ে দাও, একটু দ্রুত জানিয়ে দাও, একটু দ্রুত জানিয়ে দাও। মেয়েরা জান্নাত, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাসটা সবাই একটু শেয়ার করে দেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেন, আর একটু বেশি বেশি কমেন্ট করেন। ক্লাসটা বন্ধুদের গ্রুপে, আপনাদের যে কলেজ গ্রুপ আছে, কলেজ গ্রুপে ক্লাসটা শেয়ার করে দেন। আপনাদের বন্ধুদের গ্রুপে ক্লাসটা শেয়ার করে দেন, আর বেশি বেশি কমেন্ট করেন। কমেন্টে জানিয়ে দেন এটার আনসারটা কত হবে, ওয়াই ম্যাক্স এর স্ট্যান্ডার্ড কত, ব্লুটুথের স্ট্যান্ডার্ড কত, আর হচ্ছে ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড কত। শাহিন, আমাদের ফ্লো চার্ট অ্যালগরিদমের ক্লাস হবে ভাইয়া, আমাদের ফ্লো চার্ট এবং হচ্ছে অ্যালগরিদমের ক্লাস হবে কালকে রিভিশন ব্যাচের ক্লাস আছে, রবিবারে হবে, বা কালকে যদি নিতে পারি সেটা আমি জানাবো, রবিবারে হবে। তোমাদের আর ওই কোর্সে হয়তো 2-3টা ক্লাস হবে বাইনারি কোর্সে, ওইগুলো নিয়ে নিবো, এই সপ্তাহের মধ্যে নিয়ে নিবো। 802.16 গিগাহার্জ, এটা হচ্ছে ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড। ব্লুটুথেরটা কত আর ওয়াইফাই এরটা কত, এটা একটু জানাও। ব্লুটুথের স্ট্যান্ডার্ড কত আর ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড কত? এই যে 802.11 এটা হচ্ছে ওয়াইফাই এর, 802.15 এটা হচ্ছে ব্লুটুথের, 802.16 এটা হচ্ছে কি ওয়াই ম্যাক্স এর, তাই না? মনে থাকবে, মনে থাকবে? মুখস্থ করে ফেলবেন কিন্তু এগুলা। আচ্ছা, এটা দেখো, এটা হচ্ছে একটা বাইনারি ভ্যালু। আমি কিভাবে বুঝলাম এটা বাইনারি ভ্যালু? তার ভিত্তি দেখে, বেস বা ভিত্তি দেখে বলে দিলাম এটা হচ্ছে একটা বাইনারি ভ্যালু। বলছে কি বলছে, এর সমকক্ষ হেক্সাডেসিমাল কোনটা? একটু দ্রুত সময় জানিয়ে দিবা। বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমালে কিভাবে কনভার্ট করি? প্রত্যেকটা বিটকে 4 বিট করে, 4 বিট করে গণনা করতে হবে। এটা কি আছে, এই রেজাল্টটা কত? 3টা 1 0 পয়েন্ট হচ্ছে 1 1, তাই না? কয় বিট করে নিতে হবে? 4 বিট। যেহেতু এটা দশমিকের পরের নাম্বার, তার মানে এদিকে 0 দিতে হবে। এখানে তো 4টা আছে, তাই না? আনসারটা কত হবে বলে দাও। 3টা 1 0, 8 আর 4 12, 12 আর 2 14, 14 মানে হচ্ছে ই, আর ডাবল 1 মানে হচ্ছে 3, তার মানে আনসার কত হবে? E.3। আমরা
বাইনারি থেকে হেক্সাডেসিমাল কনভার্সন সবাই পারি, তাই না? বাইনারি থেকে হেক্সাডেসিমাল কনভার্সন সবাই পারি। ক্লাসটা আমি বলেছিলাম সবাইকে শেয়ার করে দিতে, কেউ শেয়ার করতেছে না। আজকে ক্লাসে যে বেশি শেয়ার করবা তাকে আমাদের রিভিশন কোর্সটা একদম ফ্রিতে দিয়ে দিব। আমাদের রিভিশন কোর্সে একদম ফ্রিতে ভর্তি করে দিব, একদম ফ্রিতে পেয়ে যাবে আমাদের রিভিশন কোর্সটা। আমাদের রিভিশন কোর্সটা হচ্ছে ইতিমধ্যে শুরু হয়ে গেছে, 3-4টা ক্লাসও হয়ে গেছে। এই কোর্সের ক্লাস সংখ্যা কিন্তু ভাই আনলিমিটেড, আনলিমিটেড ক্লাস সংখ্যা, মানে তোমাদের ফাইনাল পরীক্ষা পর্যন্তই লাইভ ক্লাস হতে থাকবে। এবং এই কোর্সের স্পেশাল বিশেষত্ব হচ্ছে টেস্ট পেপার সলভ করানো হবে। মানে তোমাদের প্রথমে তো পুরো আইসিটি বইটা একবার রিভাইজ করানোই হবে, তারপরে হচ্ছে আমরা টেস্ট, তোমাদের যে টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাবে, পুরো আইসিটি বই রিভাইজ দিতে দিতে তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাবে। আর টেস্ট পরীক্ষার পরেই টেস্ট পেপার বের হবে, সেই টেস্ট পেপার আমরা পুরোটা সলভ করব, যতগুলো এমসিকিউ আছে যতগুলো সিকিউ আছে সব সলভ করব। পরীক্ষার আগে কিন্তু এই প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই কোর্সের ক্লাসের সংখ্যা আনলিমিটেড, লাইভ ক্লাস সংখ্যা হচ্ছে আনলিমিটেড। সো আজকের ক্লাসটা যারা বেশি বেশি শেয়ার করবে এবং হচ্ছে কমেন্ট করবা, তার মধ্যে থেকে একজনকে আমাদের এই কোর্সটা একদম ফ্রিতে ভর্তি করে দিব, ঠিক আছে? একটু বেশি বেশি শেয়ার করে দাও ক্লাসটা। এটা আশা করছি সকলেই বুঝতে পারছো। এটা হচ্ছে একটা বাইনারি ভ্যালু। আমাকে বলছিল সময় হেক্সাডেসিমাল নাম্বার কত হবে, হেক্সাডেসিমাল নাম্বার কত হয়েছে, E.3। এটা কেমন হয়েছে যদি এটা বলতে চাও বুঝাইতে, তাহলে তো সমস্যা। থ্যাংক ইউ সো মাচ শাহিন, ওয়েলকাম। ওকে, এই উদ্দীপকটা পড়ো। বলছে উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। এক্স তার ডিজিটাল ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না। নতুন ডিভাইসে কি করতে পারে না? ডিজিটাল ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারতেছে না। বর্তমানে এক নতুন সার্ভিস গ্রহণ করায় অটো আপডেট ও উচ্চ গতি সম্পন্ন ডিজিটাল সুবিধা পায়। দেখো সেই দুইটা সুবিধা পাচ্ছে ঠিকই। উদ্দীপকটা ভালো করে পড়ো। সে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না। বর্তমানে এক নতুন সার্ভিস গ্রহণ করছে, নতুন একটা সার্ভিস গ্রহণ করছে। এই সার্ভিসটা কি হয়? অটো আপডেট হয়, আর এটার পারফরমেন্স অনেক হাই, ঠিক আছে, এবং অনেক ডিজিটাল সুবিধা পাওয়া যায়। প্রশ্ন হচ্ছে এই সার্ভিসটার নাম কি? আমি কোয়েশ্চেনটা আবারও বলতেছি। এক্স একজন ব্যক্তির নাম, তোমাদের যে এক্স থাকে ওই এক্স না। এক্স তার ডিজিটাল ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না। তার যে ডিজিটাল ডিভাইসটা আছে সে নতুন কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারে না। বর্তমানে এক নতুন সার্ভিস গ্রহণ করছে যেটা অটো আপডেট করতে পারে এবং এটা হাই পারফরমেন্স থাকে। বলছে এই সার্ভিসটার নাম কি? এই সার্ভিসটার নাম কি? একটু দ্রুত সকলে কমেন্ট করে ফেলো, একটু দ্রুত কমেন্ট করে ফেলো সকলে। এই সার্ভিসটার নাম কি? এই সার্ভিসটার নাম কি? এই সার্ভিসটার নাম কি? ব্লুটুথ না ওয়াইফাই না ওয়াইম্যাক্স না ক্লাউড কম্পিউটিং? একটু দ্রুত জানিয়ে দেবা, দ্রুত জানিয়ে দেবা। নাহিদ আক্তার বৃত্তি, ক্লাউড কম্পিউটিং। থ্যাংক ইউ ভেরি মাচ। এক্স্যাক্টলি, এটার আনসার ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং আমরা কি করি? অন্যের কম্পিউটার ভাড়া করে চালাই, যেটা কি অটো আপডেট হয় এবং কি এটার হাই পারফরমেন্স থাকে, এটা উচ্চ গতিসম্পন্ন থাকে। এটার নাম হচ্ছে কি? ক্লাউড কম্পিউটিং। থ্যাংক ইউ ভেরি মাচ বৃত্তি, থ্যাংক ইউ ভেরি মাচ। এটার নাম হচ্ছে ক্লাউড কম্পিউটিং। তিশা শেখ বি না। ক্লাউড কম্পিউটিং মানে কি? ক্লাউড কম্পিউটিং জিনিসটা কি? ক্লাউড কম্পিউটিং মানে হচ্ছে, মনে করো তিশা শেখ ভুল আনসার দিচ্ছে না, বি ওয়াইফাই। না ভাই ওয়াইফাই না। ওয়াইফাই কি করে? ওয়াইফাই একাধিক নেটওয়ার্ক কানেক্ট করে। ওয়াইফাই এর কাজ হচ্ছে সফটওয়্যার নিয়ন্ত্রণের কাজ। ওয়াইফাই না। ওয়াইফাই কি করে? একাধিক নেটওয়ার্ক কানেক্ট করে। হ্যাঁ। ব্লুটুথ কি করে? ব্লুটুথ হচ্ছে ডাটা সেন্ড করে, মানে হচ্ছে অল্প দূরত্বে ডাটা সেন্ড করে, এক ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে অল্প দূরত্বে ডাটা সেন্ড করে। ওয়াইম্যাক্স কি করে? ওয়াইফাই ওয়াইম্যাক্স, ওয়াইফাই এর চেয়ে উচ্চ গতি হচ্ছে ওয়াইম্যাক্স, ঠিক আছে? আচ্ছা, ক্লাউড কম্পিউটিং জিনিসটা যদি আমি একটু বুঝাই, মনে করো তিশার বিয়ে, ঠিক আছে? তিশার নর্মালি বাসা বাড়িতে নর্মালি একটা ফ্যামিলিতে কয়টা প্লেট থাকে? 10টা, আমি ধরলাম 20টা প্লেট। মনে করো তিশার বিয়ে, তিশার বাসায় হচ্ছে 20টা প্লেট, খাবারের যে প্লেট 20টা প্লেট। এখন তিশার বিয়েতে মেহমান আসছে, আমরা সবাই বিয়েতে গেছি, আমরা এখানে যারা আছি সবাই বিয়েতে গেছি, এবং তিশার আরো আত্মীয় স্বজন আছে, সব মিলিয়ে তিশার গেস্ট হয়ে গেছে হচ্ছে 1000 জন। আত্মীয় স্বজন মিলিয়ে টোটাল গেস্ট হচ্ছে 1000 জন। এখন তার বাসায় প্লেট আছে হচ্ছে 20টা। এখন সে যদি এই 1000 জনকে একসাথে খাবার দিতে যায়, তাহলে সে কিভাবে খাবার দেবে? তার কাছে দুইটা অপশন। নাম্বার ওয়ান অপশন হচ্ছে সে হয়তো 1000টা প্লেট কিনে নিয়ে আসবে, বাই করবে, কিনবে। 2 নম্বর অপশন হচ্ছে রেন্টে নিবে, ভাড়া নিবে। এখন তিশার আব্বা চিন্তা করবে, তিশা চিন্তা করবে যে একদিনের জন্যই তো, একবারের জন্যই তো, আমি 1000টা প্লেট কিনে শুধু শুধু টাকা নষ্ট করে না করে আমি 1000টা প্লেট কোনো একটা ডেকোরেটর থেকে ভাড়া করে নিয়ে আসি, রেন্টে নিয়ে আসি অন টাইমের জন্য, ঠিক আছে? তাহলে আমার কাজটা চলে যাবে। এক্সাক্ট ভাইয়া এই কাজটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। তোমার মনে করো এমন একটা কম্পিউটার দরকার, যে কম্পিউটার কি হবে?
হাই পারফরমেন্স। তুমি এমন একটা কাজ করবে যেটা তোমার কম্পিউটার দিয়ে করতে পারতেছো না, তখন তোমার অপশন দুইটা। একটা অপশন হচ্ছে তোমাকে নতুন একটা উচ্চ গতি সম্পন্ন কম্পিউটার অনেক টাকা দিয়ে বাই করতে হবে। 2 নম্বর অপশন হচ্ছে তুমি রেন্টে নিয়ে নিবা। ঠিক আছে, এখন তুমি কোনটা করবা? অন টাইম কাজের জন্য অবশ্যই তুমি রেন্টে নিবা। এই জিনিসটাই হচ্ছে ভাই ক্লাউড কম্পিউটিং, বুঝতে পারছো? নেক্সট দেখো, সার্ভিসটির ক্ষেত্রে প্রযোজ্য মানে এই 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 উদ্দীপকটাই আমরা এই শুরুতেই বলেছিলাম যে এই উদ্দীপকটা 3 নম্বর আর 4 নম্বর প্রশ্নের উত্তর দিব। 4 নম্বর প্রশ্নে বলতে সার্ভিসটির ক্ষেত্রে কি প্রযোজ্য? কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে ডাটা নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে আমরা ডাটা নিয়ন্ত্রণ করি। ব্যবহারে অতিরিক্ত মূল্য দিতে হয় না ভাইয়া, তুমি যতটুকু ব্যবহার করবা ততটুকুর এই মূল্য দিবা। তুমি যদি 1000টা প্লেট ভাড়া করে নিয়ে আসো, শুধুমাত্র 1000টা প্লেটেরই ভাড়া দিবা, অতিরিক্ত ভাড়া দিতে হবে না। রক্ষণাবেক্ষণের খরচ নেই অবশ্যই, কারণ এটা যার তার খরচ আছে। এই যে প্লেট গুলা যে ডেকোরেটরের, এই রক্ষণাবেক্ষণ খরচ তার, তুমি শুধু হচ্ছে যে কিনে নিয়ে আসবা আর হচ্ছে চালাবা, রক্ষণাবেক্ষণের খরচ নাই। এটার আনসার তো শুধু এক হওয়ার কথা, এক তো অপশনে নাই। রক্ষণাবেক্ষণের খরচ নাই, রক্ষণাবেক্ষণের খরচ তো ভাই তুমি দিবা না। এটার আনসার শুধু এক হবে, এক হবে, কিন্তু এক কোথাও এখানে নাই। নরের আউটপুট শূন্য হবে কখন বলো? আমরা নর গেট পড়ছি, নর কার বিপরীত বলো তো? নর কার বিপরীত? ওরের বিপরীত হচ্ছে নর। ওরকে তুমি যদি নট করো তাহলে যেটা পাবা এটা হচ্ছে ভাইয়া নট, তার মানে ওরের বিপরীত হচ্ছে নর, তাই না? বলছে নরের আউটপুট শূন্য হবে, কখন শূন্য হবে? যদি ওরের ক্ষেত্রে কি হয়, ওরের বিপরীত যেহেতু নর, তাহলে কি ওরের বিপরীতটা হবে, তাই না? বলো তো কখন শূন্য হবে? কখন শূন্য হবে? ওরে আমরা জানি যদি ইনপুটে কেবল একটা 1 থাকে, ইনপুটে যদি কেবল একটা 1 থাকে তাহলে আউটপুট 1 হবে, আর ইনপুটে যদি কোনো 1 না থাকে তাহলে আউটপুট 0 হবে। রাইট রাইট, তার মানে এটা হচ্ছে ওরের ক্ষেত্রে, ওর নরের হচ্ছে উল্টোটা। তার মানে কি হবে, ইনপুটে যদি একটা 1 থাকে তাহলে আউটপুট 0 হবে নরের ক্ষেত্রে। ঠিক আছে, মানে একটা 1 থাকলে কি আউটপুট 0 হবে? সবগুলো ইনপুট 1, মানে একটা 1 থাকলে আউটপুট 0। সবগুলো ইনপুট 0 থাকলে কিন্তু আউটপুট 1 হয়ে যাবে নরের ক্ষেত্রে। হ্যাঁ, যে কোনো একটা ইনপুট 1, রাইট, যে কোনো একটা ইনপুট 1 ওরের ক্ষেত্রে হলে আউটপুট 1 হবে, আর নরের ক্ষেত্রে হলে আউটপুট 0 হবে। তার মানে সঠিক আনসার কি? 1 আর 3, 1 আর 3 হচ্ছে সঠিক আনসার। এটা কে কে বুঝতে পারছো আর কে কে বুঝো নাই? ভাইয়া যারা পড়ছে করতে হয়নি তাদের মধ্যে থেকে কি একজনকে কোর্সটা পাওয়ার চান্স আছে? হ্যাঁ, আজকে একজন পাবে। বেশি বেশি লাইভটা শেয়ার করতে হবে। এখন পর্যন্ত কেউই শেয়ার করোনি, কেউই শেয়ারও করো না, সঠিক উত্তরও দিতে পারতেছো না। কারে দেবো বলো? বন্ধুদের অবশ্যই একটা তোমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, শেয়ার করে দিতে হবে। এইটা দেখো, ওয়েবসাইটের একক ঠিকানা কি? এই কোয়েশ্চেনটা যে ভাই কত ইম্পর্টেন্ট, এতবার আসছে বোর্ডে, এতবার আসছে বোর্ডে। এই কোয়েশ্চেনটা 16 সালে আসছে, 17তে আসছে, 18তে আসছে, 19-এ আসছে, 23-এ আসছে। হয় ভাই, একক ঠিকানা। এখানে প্রবলেমটা কোথায়? এই যে এই জিনিসটাতে প্রবলেম। হ্যাঁ, একক ঠিকানা, একক ঠিকানা কথা বলাতে হচ্ছে যে অনেকে এটা ভুল করে। একক ঠিকানা কথা বলতে বলছে, ওয়েবসাইটের একক ঠিকানা। যখন তোমাকে একক ঠিকানা বলবে তখন এটার আনসার হবে হচ্ছে ইউআরএল। যখন বলবে একক ঠিকানা তখন হচ্ছে লিঙ্ক, ইউআরএলটা হবে। আর যদি বলা হয় ওয়েবসাইটের ঠিকানা তখন কিন্তু হবে আইপি অ্যাড্রেস অথবা ডোমেইন নেম। বুঝতে পারছি? আমি আবারও বলছি, যদি বলা হয় ওয়েবসাইটের একক ঠিকানা মানে একক এই কথাটা থাকে তাহলে আনসার হবে ইউআরএল। আর যদি একক এই কথাটা না থাকে, যদি বলা হয় ওয়েবসাইটের ঠিকানা, তাহলে আনসার হবে হচ্ছে আইপি অ্যাড্রেস অথবা হচ্ছে ডোমেইন নেম। ঠিক আছে, বিট বাইট মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে কোনটা বলো তো? বিট বাইট মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে কি? মেশিন ভাষা, মধ্যস্তরের ভাষা, উচ্চস্তরের ভাষা। বিট বাইট মেমোরি নিয়ে সবাই কাজ করে। সঠিক আনসার 3টাই হবে। নির্দিষ্ট ডাটা খুঁজতে কোনটা ব্যবহৃত হয়? এটা তোমাদের সিলেবাসে নাই, যে কারণে এটা আমরা পড়াবো না। এটা হচ্ছে 6ষ্ঠ অধ্যায় থেকে 6। এটা যারা 26 ব্যাচ আছো তাদের কাছে লাগবে, যারা 25 ব্যাচ তারা এটা না বললে হবে, কারণ এটা হচ্ছে অধ্যায় 6-এর প্রশ্ন, ডাটাবেজের প্রশ্ন। ঠিক আছে, সি ভাষায় লাইব্রেরি ফাংশন কি?
বলো, আমি কিন্তু যখন সি প্রোগ্রামিং পড়াই, এটা সবাই পারার কথা, আমার পেইড কোর্সে যারা আছে এটা সবাই পারার কথা। আমি যখন সি প্রোগ্রাম শুরু করে একদম শুরুর ক্লাসে লাইব্রেরি ফাংশন নিয়ে কথা বলছি, একদম শুরুর ক্লাসে আমি লাইব্রেরি ফাংশন নিয়ে কথা বলছি। হ্যাঁ, আমরা যখন শুরু করি সি প্রোগ্রামিং তখন আমরা একটা হেডার ফাইল ইনক্লুড করি। হেডার ফাইলের নাম কি? stdio.h। এই হেডার ফাইলটা আমরা কি করি? ইনক্লুড করি। এই হেডার ফাইলে দুটো লাইব্রেরি ফাংশন আছে, একটা হচ্ছে ইনপুট ফাংশন, সরি কি লিখলাম এটা, একটা হচ্ছে ইনপুট ফাংশন আর একটা হচ্ছে আউটপুট ফাংশন। এই দুইটা হচ্ছে লাইব্রেরি ফাংশন, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। ইনপুট ফাংশন হচ্ছে স্ক্যান ফাংশন আর আউটপুট ফাংশন হচ্ছে প্রিন্ট ফাংশন। এই দুইটাকে বলা হয় হচ্ছে সি প্রোগ্রামিং ভাষায় লাইব্রেরি ফাংশন। ঠিক আছে, স্ক্যানএফ এবং হচ্ছে প্রিন্টএফ দুইটা কিন্তু ভাই লাইব্রেরি ফাংশন। আর এটা কিন্তু ভাই কোনো ফাংশন, এটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। তার মানে সঠিক আনসার কোনটা হবে? 1 আর 2 হবে হচ্ছে সঠিক আনসার। এভাবে বুঝে বুঝে আনসার করতে হবে এবং বুঝে বুঝে পড়তে হবে আমাদের। ঠিক আছে, 9 এর আনসার হবে হচ্ছে ক। থ্যাংক ইউ ভেরি মাচ মেহেদি ফাহিম, থ্যাংক ইউ। এই তো ব্রিলিয়েন্ট। উদ্দীপকটি পড়ো, 10 ও 11 নম্বর প্রশ্ন উত্তর দাও। এক্স কলেজের অধ্যক্ষ ছাত্রদের নির্বাচনী পরীক্ষার ফলাফল ডাটাকে, আচ্ছা এটাও তোমাদের সিলেবাসে নাই, এটাও ভাই হচ্ছে 6ষ্ঠ অধ্যায়। এটা কিন্তু আমি স্কিপ করতেছি। কেন স্কিপ করতেছি? এটা ভাই 6ষ্ঠ অধ্যায়, এটা হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা তোমাদের সিলেবাসে নেই, যে কারণে এটা আমরা পড়তেছি না। ঠিক আছে, এটা ডাটাবেজ মানে এসকিউএল। বিভিন্ন জটিল রোগের কারণ, এটা জটিল হবে, এখানে ল মিসিং আছে টাইপিং, এটা ল হবে। বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে? এটা সবাই পারার কথা, সবাই পারার কথা, প্রথম অধ্যায়ের প্রশ্ন। এবং কোয়েশ্চেনটাও ভাইয়া খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার দিতে পারো। আমি এটা আনসার করবো না, তোমরা আনসার করো। বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কার কোন প্রযুক্তি? হ্যাঁ ভাইয়া, তাদের মধ্যে একজন পাবে কোর্সটা, কিন্তু কথা হচ্ছে কেউই শেয়ার করতেছে না, কেউই পাবে না। যেই শেয়ার করবে সেই পাবে, যেই শেয়ার করবে সেই পাবে। বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কার করে কোন প্রযুক্তি কাজ করছে বলো? 13 আনসার কোনটা হবে? কেউই কমেন্ট করতেছে না। 13 আনসার কোনটা হবে? বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কার করে কোন প্রযুক্তি? বলো বলো বলো। সবাই বলো, সবাই বলো, জোরছে বলো। আর একজনে বলেন নয়তো গো, আবার হচ্ছে যে অপশন রেখে দিছে। জটিল রোগের কারণ আবিষ্কার করে কোনটা? ক্রায়োসার্জারি জটিল রোগের কারণ আবিষ্কার করে। ভাই প্রথম অধ্যায় থেকে কোয়েশ্চেন নিয়ে যদি কনফিউশনে থাকতে হয় তাহলে তো সমস্যা। প্রথম অধ্যায়ে ইম্পর্টেন্ট টপিকে কয়টা আছে? 7টা না 8টা ইম্পর্টেন্ট টপিক আছে। কি কি? বায়োইনফরমেটিক্স, ন্যানো টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ক্রায়োসার্জারি, আর কি আছে? আছে হচ্ছে এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে বায়োমেট্রিক্স আছে, আর কি আছে? এই জিনিসগুলো তো, এই কয়টা টপিক নিয়ে কয়েকবার উল্টা পাল্টা করে পড়লেই তো এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায়, তাই না? এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায়। এগুলো নিয়ে যদি এখনো কনফিউশনে থাকো তাহলে তো সমস্যা। বায়োইনফরমেটিক্স ব্যবহারের ক্ষেত্রগুলো কি কি? বায়োইনফরমেটিক্সের ব্যবহারের ক্ষেত্রগুলো কি কি বলো? জৈব প্রযুক্তি, জীবাণু অস্ত্র তৈরি, মহাকাশে গবেষণা। বায়োইনফরমেটিক্সে কি করা হয়? বায়োইনফরমেটিক্সে কি করা হয়? বায়োইনফরমেটিক্স জিনিসটা পড়ো আর বলো, বুঝো বায়োইনফরমেটিক্সে কি করা হয়। তোমার যদি টপিক মেইন টপিকে তোমার যদি সমস্যা থাকে তাহলে তুমি এমসিকিউ সলভ করতে পারবে না। একটা জিনিস তোমাদেরকে বলে দিই, তোমাদের সিনিয়র ভাইয়া আপুদের সাথে কথা বলে দেখতে পারো। আইসিটি পরীক্ষা দিয়ে বলাপান মানে 25টা এমসিকিউ থেকে 60টা এমসিকিউ হওয়াতে পারে না। এমসিকিউ এ পাস করা নিয়ে চিন্তায় থাকে যে এমসিকিউ এ কিভাবে পাস করবে, শুধুমাত্র কেন জানো? একটু ডিপলি না পড়ার কারণে। তোমার যদি বায়োইনফরমেটিক্স এর নলেজ না থাকে তুমি এমসিকিউ সলভ করতে পারবে না। ঠিক আছে, অথচ প্রথম অধ্যায় টপিকে হচ্ছে মাত্র 6টা অথবা 7টা, 6টা 7টা এমসিকিউ। এই 6টা 7টা টপিক থেকে এমসিকিউ আসে এবং হচ্ছে সিকিউ আসে। জৈব প্রযুক্তি, জীবাণু অস্ত্র তৈরি, বায়োইনফরমেটিক্স, রাইট। গবেষণা তৈরি করা হয় না, গবেষণা তৈরি করা হয় না, গবেষণা মহাকাশ গবেষণা তৈরি হয় না। ঠিক আছে,
5টি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কত? বলো বলো বলো, সবাই পারার কথা, সবাই পারার কথা। ডিকোডার বলছে, কিন্তু এনকোডার কি করে? এনকোডারে কি হয়, আমি কিন্তু হিন্ট দিয়ে দিচ্ছি, সকলে এটা আনসার করবো, আমি এটার আনসার বলবো না। এনকোডারে কি হয়, ইনপুট লাইন যদি 2 টু দি পাওয়ার n হয় তাহলে আউটপুট লাইন n হয়। আর ডিকোডার হচ্ছে তার উল্টোটা, ইনপুট লাইন যদি n হয় তাহলে আউটপুট লাইন হবে হচ্ছে 2 টু দি পাওয়ার n। এটা হচ্ছে ডিকোডারের ক্ষেত্রে। তার মানে এখানে ইনপুট করা বলছে 5টা, n এর মান কত হবে? 5টা, 2 টু দি পাওয়ার 5 মানে কত হবে? 32। আমি তো আনসার করিয়ে দিলাম, আনসার কত হবে? 32। কে কে আনসার দিতে পারছো 32? 15 আনসার কেউই করে নাই এখনো। কাদেরকে পড়াই, কেন পড়াই, কেউই আনসার এখনো দেওনি। এনকোডারে হচ্ছে ইনপুট লাইন যদি 2 টু দি পাওয়ার n হয় তাহলে আউটপুট লাইন n হবে, আর ডিকোডারে হচ্ছে ইনপুট লাইন n হলে আউটপুট লাইন 2 টু দি পাওয়ার n হবে। ঠিক আছে, এটার আনসার হচ্ছে গ 32। তোমরা কি বুঝতেছো না বুঝতেছো না? তোমরা কি বুঝতেছো না বুঝতেছো না? এই তো সুন্দর একটা প্রশ্ন। 78 এর পরের সংখ্যা কোনটা বলো? বেজ দেখে বলে দিতে পারতেছি এটা হচ্ছে ভাই একটা অক্টাল নাম্বার, আমি বেজ দেখে বলে দিচ্ছি এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার। এখন বলছে এর পরের সংখ্যা কত? পরের সংখ্যা মানে কি 1 যোগ করতে হবে, 17 সাথে 1 যোগ করতে হবে। কোন ফরম্যাটে? অক্টাল ফরম্যাটে। আনসার কত হবে? দ্রুত দেখা মাত্র আনসার করার কথা। 16, দ্রুত বলো আনসার কত হবে? 16, দ্রুত বলো আনসার কত হবে? 16, দ্রুত বলো আনসার কত হবে? তাসনুমা তাহনা, থ্যাংক ইউ ভেরি মাচ। এইটা বলো, দ্রুত বলো আনসার কত হবে? শামিম 16 না ভাইয়া, 17 এর পরের সংখ্যা 16 কেমনে অক্টালে? তাসনুমা তাহনা, থ্যাংক ইউ ভেরি মাচ। ডি, রাইট, এটার আনসার হবে হচ্ছে ডি। 17 অক্টাল, আর পরের সংখ্যা হবে হচ্ছে 20। তুমি যদি যোগ করো দেখো 7 আর 1 কত? 8। বেজের সাথে মিলে গেছে, তার মানে বেজ বাদ দিতে হবে, 0 হাতের আছে 1, 1 1 হচ্ছে 2, এই হচ্ছে 20। এটাকে অক্টাল পদ্ধতিতে যোগ করতে হবে, 17 এর পরের সংখ্যা অক্টালে যোগ করে দিতে হবে। ঠিক আছে, এখানে একটা সি প্রোগ্রাম দেওয়া আছে, সি প্রোগ্রামটা আমি একটু বড় করে লিখি তোমাদের বোঝার সুবিধার্থে। এ ইকুয়াল বলছে হচ্ছে 3 আর বি, পরের লাইনে বলছে বি ইকুয়াল 2 ইন্টু এ। ঠিক আছে, এখন আমাকে বলছে বি এর মান কত, এটা হচ্ছে কুইশন। বলো তো বি এর মান কত? সবাই পারার কথা এটা ভাই, যাদের সি প্রোগ্রামিং এর নলেজ নাই সেও পারবে, যার সি প্রোগ্রামিং এর নলেজ নাই এটা সেও পারবে। ভাই এ এর মান কত? 3। বি ইকুয়াল হচ্ছে 2 ইন্টু এ, মানে হচ্ছে 2 ইন্টু এর মান হচ্ছে 3, 3 দুগুণে 6। এটা কোনো কথা? এটা কোনো কোয়েশ্চেন? এটা সি প্রোগ্রামিং করতে হবে এটার জন্য? এটার জন্য কি রকেট সায়েন্স লাগবে? হ্যাঁ, এটার জন্য কি ভাই আলাদা করে রকেট সায়েন্স লাগবে বলো? এই যে দেখো এত কোয়েশ্চেন, এত ইজি ইজি কোয়েশ্চেন, এই যে আমরা ঢাকা বোর্ডের এমসিকিউ সলভ করতেছি, দেখো কত ইজি ইজি কোয়েশ্চেন, তাই না? তবু আমরা আইসিটি নিয়ে এতটা প্যারাই থাকি, 17 আনসার কত হবে বলো? 17 আনসার কত হবে বলো? ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে কাজ করার সুবিধা কি কি? শুধুমাত্র নিজস্ব হার্ডওয়্যার প্রয়োজন, সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, এটা তো আমরা শুরুতেই বলেছিলাম। সার্বক্ষণিক ব্যবহার করা যায়, তুমি যখনই চাইবা তখনই ব্যবহার করতে পারবা। ঠিক আছে, শুধুমাত্র নিজস্ব হার্ডওয়্যার প্রয়োজন না ভাইয়া, তোমার নিজস্ব কোনো কিছুই প্রয়োজন পড়বে না, কারণ তুমি তো অন্যের জিনিসটাই ব্যবহার করতেছো, তাই না? সঠিক আনসার কি হবে? 2 আর 3। তারগুলো পেঁচানো জোড়া জোড়া থাকে বলে ওই তারকে কি বলা হয় বলো তো? এই প্রত্যেকটা কেবলের বৈশিষ্ট্যগুলো পড়ে নেবা, খুব ইম্পর্টেন্ট। টেলিফোন কেবল কিরকম, কোএক্সিয়াল কেবল কিরকম, টুইস্টেল পেয়ার কেবল কিরকম, ফাইবার অপটিক্যাল কেবল কিরকম। তারগুলা কি থাকবে? পেঁচানো থাকবে আর জোড়া জোড়া থাকবে, পেঁচানো থাকবে আর হচ্ছে জোড়া জোড়া থাকবে। বলো এই কেবলের নাম কি? তারগুলো পেঁচানো থাকবে আর জোড়া জোড়া থাকবে। দ্রুত বলো, দ্রুত বলো।
19-এর সে টুইস্টেড পেপার কেবল, এই তো ব্রিলিয়েন্ট পোলাপানে, এত ব্রিলিয়েন্ট। এ প্লাস নিশ্চিত তোমাদের। দেখছো কত ইজি ইজি কোয়েশ্চেন আছে। বিগত সালে প্রশ্ন প্র্যাকটিস করার মানে হচ্ছে কি কোয়েশ্চেন আছে। এখন কথা হচ্ছে আমি এজ এ নিউ স্টুডেন্ট কি টাইপের কোয়েশ্চেন আছে সেগুলো তো আমি জানি না। এই যে তুমি কিন্তু দেখে ফেললা কি টাইপের কোয়েশ্চেন আছে, তার মানে আমাকে কি করতে হবে, টেলিফোন কেবল সম্পর্কে ধারণা রাখতে হবে। তাহলে আমি টেলিফোন কেবল থেকে কোনো কোয়েশ্চেন আসলে সলিউশন করতে পারবো। কোএক্সিয়াল কেবল সম্পর্কে ধারণা রাখতে হবে, কোএক্সিয়াল কেবলের তারগুলো কিরকম থাকে, বৈশিষ্ট্য কি। ফাইবার অপটিক্যাল কেবলের তারগুলো কিরকম থাকে, বৈশিষ্ট্য কি। ঠিক আছে, ওয়ার মান কোনটা এটা বলো। গেটটাই তো সকলে দেখতে পারতেছো। এখানে ওয়ার মানটা কত বলে দাও, বলে দাও ওয়ার মানটা কত বলে দাও, বলে দাও ওয়ার মানটা কত। এটা সবাই পারার কথা, ছোট একটা লজিক গেট, সবাই পারার কথা, ছোট একটা লজিক গেট, ছোট একটা লজিক গেট। আমি সামনে থেকে সরে যাচ্ছি, সবাই বলে দাও এই অ্যান্সারটা কত হবে। 19, 20, 20 বলো, 20 বলো, 20 বলো, 20 বলো। এখানে প্রত্যেকটা গেটে হচ্ছে এন্ড গেট, আমি একটা হিন্ট দিয়ে দিছি। এন্ড গেট কেন, কারণ ডি এর মতো, এটা হচ্ছে এন্ড গেট, প্রত্যেকটা গেট হচ্ছে এন্ড গেট। ঠিক আছে, এটা আউটপুটটা কত হবে একটু দ্রুত বলে দাও। দেখো এইখানে ইনপুট আর এইখানে ইনপুট, এইখানে ইনপুটটা এ, এটা হচ্ছে বি, তার মানে এটা কি হবে এ বি। আচ্ছা আমি নিচে লিখি, এই যে এইখানের ইনপুট হচ্ছে এ বি, এখানের আউটপুট কি, এটাও এ বি। এখানে আবার দুইটা মিলছে, তার মানে কি হবে এ বি ডট এ বি, এ বি ডট এ বি সমান কি হবে এ বি। সঠিক আনসার হচ্ছে এ বি। 20-এর বড় হয় তো সঠিক আনসার দিয়ে দিছো, ভেরি গুড, ভেরি গুড। তোমরা কি দেখে দেখে আনসার দিতেছো, তোমরা কি দেখে দেখে আনসার দিতেছো। উদ্দীপকের বর্তনীর আউটপুট y ইকুয়াল 1 পেতে হলে এ ও বি এর ইনপুট কত দিতে হবে। মানে এখান থেকে আমি আউটপুট কি পাইছিলাম, আউটপুট পাইছিলাম হচ্ছে এ বি, তাই না। এখানে y ইকুয়াল হচ্ছে এ বি। এখন আমি বলছি, আমাকে বলছি এ বি ইকুয়াল যদি আমি 1 পেতে চাই তাহলে এ ও বি এর আউটপুট কত দিতে হবে। দেখো তুমি যদি দুইটা ইনপুটে 0 দাও এখানে, তাহলে আউটপুট কত আসবে 0, তার মানে এটা হবে না। বলছে একটা 0 একটা 1, ভাইয়া নরমাল মেথড, এটা কি গেট এন্ড, এন্ডে কি জানি 0 থাকা যাবে না। এখানে 0 আছে মানে হচ্ছে এটা হবে না, এখানে 0 আছে মানে এটাও হবে না, তার মানে সঠিক আনসার কোনটা হবে এইটা। দুইটা ইনপুটে কিন্তু 1 হইতে হবে, তাহলে কিন্তু ভাই আউটপুট 1 হবে, অন্যথা আউটপুট 0 হবে, কারণ এন্ড গেট। এন্ড গেটে আমরা জানি কি, যে কোনো একটা ইনপুট 0 হয়ে গেলে আউটপুট 0। ঠিক আছে, তার মানে সঠিক আনসার হবে হচ্ছে বড় ঘ। হ্যাঁ এটা বেশি ইজি ছিল আলফি। 21-এর বড় ঘ, রাইট ডি। ব্রাউজকারী সময় বাঁচে কোন ট্যাগে, বলতো 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 কোন ট্যাগে। এটা আমি একটু আনসারটা হিন্টস দিয়ে দিই, এটা হচ্ছে হাইপার লিঙ্কে। এখন তোমাকে বলতে হবে হাইপার লিঙ্ক করা হয় কোন ট্যাগ দিয়ে, হাইপার লিঙ্ক করা হয় কোন ট্যাগ দিয়ে, এটা হচ্ছে সঠিক আনসার হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক মানে কি, আমরা কি করি লিঙ্ক করি। আমি যদি ওই লিঙ্কে ডিরেক্ট ক্লিক করে ফেলি তাহলে আমি ওই জায়গায় চলে যেতে পারি, এতে করে কি হয় আমার সময় সেভ হয়। এখন আনসারটা তোমরা বলে দাও, হাইপার লিঙ্ক করি কোন ট্যাগের সাহায্যে। 22-এর আনসার কোনটা হবে, বলছে ব্রাউজকারীর সময় বাঁচে। সময় কিভাবে বাঁচে, তোমাকে মনে করো আমি একটা লিঙ্ক দিয়ে দিলাম যে এই লিঙ্কে গেলে তুমি আমার ক্লাস করতে পারবা, তাহলে তোমাকে আমাকে খুঁজে আর আমার ক্লাস বের করতে হবে না। তার মানে লিঙ্ক দিয়ে দিলে তোমাকে সময় সেভ হচ্ছে। আমরা লিঙ্ক করি কিসের সাহায্যে, হাইপার লিঙ্কের সাহায্যে। হাইপার লিঙ্ক করি কোন ট্যাগ দিয়ে, এটাই হচ্ছে আনসার। আমি এখন বলবো না, তোমরা বলো 22-এর আনসার কোনটা হবে। হাইপার লিঙ্ক করি আমরা কোন ট্যাগের সাহায্যে, বলো দ্রুত বলো, হাইপার লিঙ্ক করি কোন ট্যাগের সাহায্যে। হাইপার লিঙ্ক করি হচ্ছে আমরা কোন ট্যাগের সাহায্যে। এটা কোনো কথা কেউই বলতে পারতেছো না। HTML পড়াইতে 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 ফেনা ফেনা নিয়ে চলে আসছে। হাইপার লিঙ্ক কোন ট্যাগ দিয়ে করি এটা আমরা এখনো জানি না, এটা কোনো কথা। হাইপার লিঙ্ক করি হচ্ছে ভাই আমরা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে, হাইপার লিঙ্ক করি হচ্ছে আমরা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে। এইটা বলতে এত কষ্ট হয় কেন, এইটা বলতে এত কষ্ট হয় কেন, আমরা হাইপার লিঙ্ক করি হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে। তোমাদের তৈরি কিন্তু ওয়েব পেজটি লোডিং করার পরেও ডেটার মান পরিবর্তন করতে পারতেছে না, লোডিং করার পরেও ডেটার মান পরিবর্তন করতে পারতেছে না। এই সমস্যার সমাধানের জন্য তার শিক্ষক থেকে কয়েকটি ভাষা ব্যবহার করতে পরামর্শ দিয়েছে। তোমাদের তৈরি কিন্তু ওয়েব পেজটি কোন ধরনের ওয়েব পেজ, দেখো লোডিং হওয়ার পরেও ডেটার মান পরিবর্তন হচ্ছে না, মানে একই থাকতেছে। এটা কোন ধরনের ওয়েবসাইটের ক্ষেত্রে ভাইয়া,
স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে। আর এই ওয়েবসাইটটা যদি ভাই ডাইনামিক হইতো তাহলে কি লোড দিলে ডাটা চেঞ্জ হয়ে যাইতো, ঠিক আছে। স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে এই দুটাই পার্থক্য। স্ট্যাটিক ওয়েবসাইটের কন্টেন্টগুলো নির্দিষ্ট আর ডাইনামিক ওয়েবসাইটের কন্টেন্টগুলো অনির্দিষ্ট, ঠিক আছে। মনে থাকবে, মনে থাকবে। 23 হচ্ছে খ স্ট্যাটিক ওয়েবসাইট। এটা পড়তে, এটা যারা বোঝো না তারা স্ট্যাটিক এবং ডাইনামিক সম্পর্কে তোমার যে ধারণা থাকে তাহলে তুমি বুঝে যাবা যে স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কি, ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কি, ঠিক আছে। স্ট্যাটিক মানে হচ্ছে তার কন্টেন্টগুলো নির্দিষ্ট থাকবে, আর ডাইনামিক মানে হচ্ছে তার কন্টেন্ট অনির্দিষ্ট থাকবে, পরিবর্তনশীল হবে, ঠিক আছে। এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। আর স্ট্যাটিক ওয়েবসাইটের কন্টেন্ট কখনো পরিবর্তন হবে না, যেহেতু কন্টেন্টগুলো পরিবর্তন হচ্ছে না, তার মানে এটা হবে হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। ওয়েব পেজের সমস্যা সমাধানের জন্য কোন ভাষা উপযোগী? এখন যেহেতু পরিবর্তন করতে পারতেছে না, এটা তার একটা সমস্যা, তাকে যদি সমাধান করতে হয় তাকে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে হবে। আর ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে গেলে যে ভাষাগুলো লাগে সেগুলো বলে দিতে হবে। ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে গেলে ESP, PHP, JSP সবগুলোই লাগে, ঠিক আছে। সবগুলো ভাষা দিয়েই ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা হয়, ঠিক আছে। সি ভাষা ইন্টিজার ডাটা টাইপ কত বিটের? আমি এই কোয়েশ্চনটা আমি বারবার বলি যে কত ইম্পর্টেন্ট, এটা আমি পড়ানোর সময় বারবার বলি যে এই একটা চার্ট থেকে কিন্তু একটা এমসিকিউ সবসময় আসবে। একটু চার্টটা একটু খেয়াল করো। ডাটা টাইপ যদি হয় ক্যারেক্টার, তার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c, সে মেমোরিতে জায়গা নেই হচ্ছে 1 বাইট বা হচ্ছে 8 বিট, 1 বাইট সমান হচ্ছে 8 বিট, ঠিক আছে। ইন্টিজার ডাটা টাইপ ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে ভাইয়া %d, মেমোরিতে জায়গা নেই হচ্ছে 2 বাইট বা হচ্ছে 16 বিট। তারপর হচ্ছে ভাইয়া ফ্লোয়ার ডাটা টাইপ, মেমোরি ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f, মেমোরিতে জায়গা নেই হচ্ছে 4 বাইট যা হচ্ছে 32 বিট। এখানে আবার কার কথা বলছে ভাইয়া? ইন্টেজারের কথা বলছে এবং কত বিট। এই যে ভাইয়া ইন্টেজার কত বিট? 16 বিট। আনসার কত হবে? 16 বিট। এই চারটা ভাইয়া কিন্তু মনে রাখবা, এই চারটা থেকে কিন্তু যে কোনো একটা এমসিকিউ আসতে পারে, ঠিক আছে। এই চারটা মনে রাখবা। এই ছিল হচ্ছে আমাদের ঢাকা বোর্ডের এমসিকিউ। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আশা করছি হচ্ছে যে আমরা একটা বোর্ড সমাধান করতে পারছি। তোমরা একটু রেটিং করবা। এই যে তোমরা 25 ব্যাচ বিশেষ করে হচ্ছে এই যে ঢাকা বোর্ডের যে আমরা এমসিকিউ গুলো সলভ করছি, কোনো কঠিন কোনো কিছু ছিল, তারপরেও কেন আইসিটিতে তো ফেল? 2024-এ আইসিটিতে ফেল হচ্ছে 50%, মানে যতগুলো ফেল করছে তার অর্ধেক হচ্ছে আইসিটি। আইসিটির কোয়েশ্চেন এত সহজ হওয়ার পরেও কেন ফেল করে? আর আমি এটা 100% শিওর আমার পেইড ব্যাচের কেউ, কারণ আমার প্রিভিয়াসলিও আমার 23 সালে এবং হচ্ছে 24-এ 2 বছরই আমার পেইড ব্যাচ থেকে কোনো স্টুডেন্টই হচ্ছে আইসিটিতে ফেল তো দূরের কথা, কারো A+ মিস হয়নি। এটা আমি গর্ব করে সবসময় বলি, কারণ এটা আমার গর্ব করার বিষয়। 23 এবং 24 ব্যাচে আমার পেইড ব্যাচ থেকে এবং আমার ফ্রি ব্যাচ থেকে অনেকে A+ পাইছে। পেইড ব্যাচ থেকে কারো A+ মিস হয় না। ইনশাল্লাহ এবারও যারা পেইড ব্যাচে আসো রিভিশন করছে কারো A+ মিস হবে না। রিভিশন করছে যারা আসো, কারণ বারবার এরকম সিকিউ এমসিকিউ সলভ করাইতে 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 পরীক্ষার হলে গিয়ে দেখবা ভাই তোমার কাছে মনে হবে কোয়েশ্চেনটা আগে থেকে আউট, কারণ তুমি এত পরিমাণে প্র্যাকটিস করবা, এত পরিমাণে প্র্যাকটিস করবা, দেখবো যে এইগুলোর মধ্যে থেকে তোমার আসতেছে পরীক্ষা এবং তুমি আগে থেকে আনসার পারো। চোখ দেখা মাত্র আনসার বলে দিবা, কারণ আমাদের রিভিশন করছে ভাইয়া আনলিমিটেড ক্লাস রাখা হয়েছে আর টেস্ট পেপার সলভ রাখা হয়েছে। টেস্ট পেপার মানে কি? টেস্ট পেপারে কি থাকে? টেস্টে আসা অনেক কলেজের কোয়েশ্চেন থাকে, রাজগুত্তরা, বিকারুন্নেসা, ঢাকা কলেজ, সিটি কলেজ, এই কলেজ, সেই কলেজ, নটরডেম কলেজ, এই সকল কলেজেরই সিকিউ এমসিকিউ থাকে। আমরা যদি এত এত সিকিউ এমসিকিউ সলভ করি, মনে করো একটা ক্লাসে আজকে হচ্ছে আমরা নটরডেম কলেজের সিকিউ সলভ করব, এমসিকিউ সলভ করব, কালকে বিকারুন্নেসার সিকিউ সলভ করবো, এমসিকিউ সলভ করবো, তখন দেখবো যে তোমার কাছে এগুলো একদম পান্তা ভাত হয়ে যাবে। কখনো তো ভাই ফেল প্রশ্নই আসে না, A+ মিস যাবে না। এই জন্য ভাই আমাদের রিভিশন কোর্সটা ইম্পর্টেন্ট এবং হচ্ছে এই কোর্সের ক্লাস সংখ্যা আনলিমিটেড রাখা হয়েছে প্র্যাকটিসের জন্য, শুধুমাত্র প্র্যাকটিসের জন্য ক্লাস সংখ্যা আনলিমিটেড রাখা হয়েছে। হ্যাঁ, কবে শেষ হবে তার কোনো গ্যারান্টি নেই, তোমাদের ফাইনাল পরীক্ষা পর্যন্ত। এক কথায় ফাইনাল পরীক্ষা যদি কালকে হয় কালকে শেষ, 1 বছর পরে হলে 1 বছর পর্যন্তই ক্লাস হবে, ঠিক আছে। রিভিশন কোর্সে যারা ভর্তি হয়ে গেছে ওয়েলকাম, যারা এখনো ভর্তি হয়নি দ্রুত ভর্তি হয়ে যাবা। ক্লাস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, 3-4টা ক্লাসও কিন্তু ভাই হয়ে গেছে। কালকেও আমাদের মনে রিভিশন কোর্সে ক্লাস আছে। যারা ভর্তি হয়নি দ্রুত ভর্তি হয়ে যাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আজকের ক্লাসে কারো কোনো সমস্যা থাকলে বলো, নাহলে আমি ক্লাসটা শেষ করবো। আজকের ক্লাসে কারো কোনো সমস্যা থাকলে বলো, আমি ক্লাসটা শেষ করবো।
কারো কোনো প্রশ্ন থাকলে বলো, নাহলে আমরা ক্লাসটা শেষ করবো। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আমরা তাহলে ক্লাসটা শেষ করে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন না থাকলে আজকে আমি তাহলে লাইভটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আপনি পড়ালে অনেক ইজি লাগে নিজে করতে গেলে, এই জন্য ভাই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যখন তুমি প্র্যাকটিস করবে তখন এই ভুলটা চলে যাবে। এই ভুলটা শুধু ভাই তোমার না, এটা আমিও যখন শুনেছিলাম এই জিনিসটা আমারও ছিল, এবং এটা প্রত্যেকটা যত ব্রিলিয়েন্ট স্টুডেন্টই হোক এই সমস্যাটা তাদের মধ্যেই আছে। দেখবা যে তুমি আনসার ঠিকই পারো, কিন্তু তুমি কোয়েশ্চেন দিকে বুঝো না যে এই কোয়েশ্চেনের আনসার হচ্ছে এইটা। তুমি আমার ক্ষেত্রে বিশেষ করে যেটা হতো, এই যে এমন একটা কোয়েশ্চেন দেখছি, আমার কাছে তখন পরীক্ষার হলে মনে হয়েছে এটা আমি পারবো না, কিন্তু আমি যখন এক্সাম হল থেকে বের হয়েছি, বন্ধুদের কাছ থেকে যখন শুনছি, বা হচ্ছে আমি বাসায় এসে যখন আমি মিলাই যখন দেখছি এইটাই কোয়েশ্চেন ছিল, এইটা তো আমি পারি, তখন আমার মাথায় হাত। এই প্রবলেমটা আমি মনে করি প্রত্যেক স্টুডেন্টের হয়। এটা এই জন্যই হয় শুধুমাত্র প্র্যাকটিসের কারণে, যে যদি তুমি বেশি বেশি প্র্যাকটিস করো তখন এই জিনিসগুলো তুমি আগে থেকে জানবে, এবং তুমি বুঝতে পারবা যে হ্যাঁ এটার আনসার হচ্ছে এইটা, এটার আনসার হচ্ছে এইটা। বা আমি যে পড়াইলে পারতেছি, বুঝতেছো, পরে তুমি পারতেছো না, এটা কেন? এটা হচ্ছে ভাই প্র্যাকটিসের জন্য, মাস্ট বি প্র্যাকটিসের জন্য। প্র্যাকটিস করো, দেখবা যে একদম ইজি হয়ে যাবে। প্র্যাকটিস করো, একদম ইজি হয়ে যাবে। আইসিটি এত আমারই কঠিন কোনো কিছু না।